কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। প্রতিটি পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ভেরিফিকেশন করার জন্য ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে। কোন কোন কাগজপত্র লাগবে সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন ভাবে আবেদন করেছেন তাদেরকে এবার ভেরিফিকেশন করতে হবে। এছাড়াও যারা পিএম কিষানের টাকা পাচ্ছেন তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন ফর্ম, এই ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, নইলে কিন্তু এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আর পাবেন না। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। কোন কোন কাগজপত্র লাগবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেবো। তো অবশ্যই হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে কি বলা হচ্ছে ফর্মে, প্রথমে বলা হচ্ছে সংযোজনের অন যে ফর্ম সেই ফর্মটিকে আপনার ফিল আপ করতে হবে। এরপর ওখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সমীক্ষা ফিল ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম, অর্থাৎ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তা এখন টাকা পাচ্ছেন তারা পুনরায় কিন্তু রিভেরিফিকেশন করা হবে। আপনার যাচাই বাছাই করা হবে কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এবং কারা অযোগ্য, সেটা কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। তাই অবশ্যই সমস্ত উপভোক্তা এখন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে, তারপরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, নইলে কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আপনি। তো প্রথমে বলা হচ্ছে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার লিখুন। এখানে কেবি আইডি নাম্বার বলা হয়েছে। আপনি কেবি আইডি নাম্বারটা কোথায় পাবেন তার জন্য প্রথমে চলে যাবেন গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু পোর্টালে সার্চ করবেন। সেখানে আপনি কৃষক পোর্টালে গিয়ে আপনার 2 নম্বর নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এবং ক্যাপচার করে বসিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে যে আপনার কেবি আইডি নাম্বার আছে সেই কেবি নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার কোথায় পাবেন, এটা কিন্তু আপনারা নিজেরা পাবেন না। কারণ আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটা জমা দেবেন যে আধিকারিক থাকবে, অর্থাৎ যে আধিকারিক আপনি ফর্মটা যাকে জমা দেবেন তিনি কিন্তু এই সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিবে। এরপর এখানে ডান দিকে দেখেন এখানে এই ঘরটা আপনার ভুলে কিন্তু ফিল আপ করবেন। এখন এই ফর্মটা যারা এই ফর্মটা ভেরিফিকেশন করবে তারাই কিন্তু এই ফর্মটা আপনার টিক চিহ্ন দেবে। এবার যখন বলা আছে টিক চিহ্ন দিতে বলা আছে এখানে ভাবে কিন্তু ওনারা টিক চিহ্ন দেবে। আপনি আদৌ পাওয়ার যোগ্য কিনা, আপনি যে সব ডকুমেন্টগুলো দিয়েছে সেগুলো সঠিক আছে তারা এখানে টিক চিহ্ন দিবে। যদি আপনার ভুল হয় সেখানে ক্রস চিহ্ন দিবে। তাই অবশ্যই বলবো এই ফর্মটিকে আপনার ফিল আপ করুন। আপনার সাথে এই ঘরটা যেটা আছে এই ঘরে কিন্তু ফিল আপ করার দরকার, এই ঘরটা আপনাদের ফিল আপ করবেন তাহলে কিন্তু হবে। শুধু এই ঘরটা আপনাদেরকে বলা হয়েছে, এই ঘরটা আপনার যারা ভেরিফিকেশন করবে তাই কিন্তু ফর্মটা অর্থাৎ এই ঘরটা আপনার ফিল আপ করবে। তা অবশ্যই বলবো ফর্মটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করে নির্ভুল ভাবে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হচ্ছে 1 নম্বর দেখেন এখানে আপনার বলা হয়েছে প্রথমে বলে দিই তথ্য, অর্থাৎ আপনার তথ্যর বিবরণ কি বলা হচ্ছে তথ্যের বিবরণ দিতে বলা হচ্ছে। এরপর 1 নম্বরে কি বলা হচ্ছে কৃষক বন্ধুর নাম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প রেকর্ড যে আছে, অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পে যা টাকা পাচ্ছেন তার কৃষক বন্ধু পোর্টালে যে নাম আছে সেই নামে বসাতে, অথবা আপনার ব্যাংকের পাসবুক অনুসারে কিন্তু আপনার নামটা বসাতে বলেছে। সে আপনার যে নাম হবে সঠিকভাবে কিন্তু আপনার নামটা বসিয়ে দিবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে আপনার 2 নম্বর পিতা স্বামী ও স্ত্রী অভিভাবকের নাম, অর্থাৎ আমার যে গার্জেন তার নাম এখানে যদি কোনো পুরুষ আবেদন করতেন তাহলে আপনার পিতার নাম লিখে দেবেন এখানে, অর্থাৎ বাবার নাম লিখে দেবেন। যদি কোনো স্ত্রী অর্থাৎ কোনো মহিলা যদি আবেদন করেছে তারা কিন্তু এখানে স্বামীর নামটা এখানে বসিয়ে দিবেন। 3 নম্বরে কি বলা হচ্ছে ঠিকানা, অর্থাৎ আপনার যে ঠিকানাতে আপনি আছেন অর্থাৎ আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে জেলার নাম আপনি বসিয়ে দেবেন, এখানে যে জেলা আছে সেই জেলার নামটা এখানে বসিয়ে দিবেন। এবার আপনার যে কোন ব্লকে আপনি থাকছেন সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে আপনার মৌজা অথবা গ্রাম, অর্থাৎ আপনার মৌজা নাম যদি থাকে মৌজার নামটা এখানে বসিয়ে দিবেন, অথবা আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন। কোনো রকম অসুবিধা হবে না, এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তারপরে কি বলা হয়েছে দেখে নেব। এরপরে বলা হচ্ছে সুবিধাভোগী বিবরণ, অর্থাৎ যে বেনিফিশিয়ারি আছে তার কিন্তু এখানে বিবরণ দিতে বলা আছে। প্রথমে বলা হচ্ছে ব্যাংকের বিবরণ, এখানে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকে ও শাখার নাম, অর্থাৎ আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম বসাবেন। তারপর কোন শাখা সেই শাখার নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার এখানে আইএফসি কোড বলা হয়েছে, আপনার যে আইএফসি কোড আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাংকটা দিচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে, যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বার, আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এবার আপনার এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা আপনার অনেক কনফিউশন পড়েছে। এই নাম্বারটা আপনার প্রথমে ভোটার ছবি দেখে বসে, অর্থাৎ আপনি ভোট যখন দিয়েছেন সেই স্লিপ দিয়েছিল প্রত্যেকটা উপভোক্তা কিন্তু স্লিপ দিয়েছিল, যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ওই ভোটার স্লিপ দিয়ে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করবেন, কারণ তার কিন্তু সুবিধা হবে। অনলাইনে আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে বের করে আপনারা দিতে পারবেন। এখানে প্রথমে আপনার এপিক নাম্বার বসিয়ে দেবেন, অর্থাৎ ভোটের নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার ইসি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম, আপনার নাম্বার এবং নাম্বার যে আছে সেই নাম্বার দিবেন প্রথমে, তারপর নাম লিখে দিবেন। এবং পার্ট নাম্বার আপনার কোন পার্টে আপনার
অর্থাৎ আপনার বুথের নাম্বার কত সেই বুথের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার লিস্টে আছে নাম, তো কত নাম্বার সিরিয়াল আছে সেই সিরিয়ালে কিন্তু আপনার এখানে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপর কি বলা হয়েছে এখন এসআইআর আপনার WBAL অর্থাৎ 2026-এর জন্য আপনার যে তালিকা প্রকাশিত হয়েছে, নতুনভাবে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত যদি আপনার নাম থেকে থাকে তো অবশ্যই আপনি এখানে ইয়েস করে দিবেন। এবং যদি না থেকে থাকে অর্থাৎ আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই আপনার টাকা পাচ্ছেন, যদি আপনার ভোটার লিস্টে যদি নাম কেটে যায় তাহলে কিন্তু এখানে নো লিখে দিবেন। এরপরে কি বলা হয়েছে আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন কিনা সেখানে বলা হয়েছে আপনি যদি ভোটার লিস্টের নাম যেহেতু অনেকের কেটে গেছে, ওনারা কিন্তু অনেক কিন্তু ট্রাইব্যুনালে আপিল করেছেন, যদি আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে কিন্তু নোই করবেন। এখানে অবশ্যই ভুল করবেন না, আপনার কিন্তু যদি আপনার ভোটার লিস্টের নাম কেটে যায় তাহলে আপনি এখানে আপনি ইয়েস করবেন, এবং যদি আপনার ভোটার নাম না কাটে তাহলে কিন্তু আপনারা নই করবেন, সকল টাইমে নই করবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। এরপর আপনার সিএ অর্থাৎ আপনি আবেদন করেছেন কিনা, আপনি সিএর জন্য তো আবেদন করেছেন সেখানে আপনি ইয়েস করবেন, এবং যদি না আবেদন না করেছেন তাহলে আপনি এখানে নই করবেন। এখানে বেশিরভাগ কিন্তু নই হবে, তিনটে অপশন যে আছে এই তিনটে অপশনে কিন্তু আপনাদের নই করতে হবে। এরপরে কি বলা হচ্ছে PM কিষাণ সুবিধা পাবে কিনা, যদি আপনি PM কিষাণের টাকা পান অর্থাৎ PM এর টাকা যদি পেতে থাকছেন প্রতি বছর টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে, এবং টাকা যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা নই করে দিবেন তাহলে হবে। এরপরে কি বলা হয়েছে আপনাদের 10 নম্বরে বলা হয়েছে প্রধান পেশা কি বলা হচ্ছে, আপনার যদি কোনো প্রধান পেশা থাকে অর্থাৎ আপনি কৃষক বা সরকার বা বেসরকারি যদি কোনো চাকরি টাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে বিবরণ দিতে বলা হয়েছে। যেহেতু আপনার কৃষক আপনার এখানে কৃষককে লিখে দেবেন, আপনার যে কৃষক সেই কৃষককে আপনারা এখানে লিখে দিবেন, তাই অবশ্যই কৃষকটা লিখে দিলেই হবে আপনাদের। এবারে 11 নম্বরে বলা হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ আপনি যে চাষ করছেন সেই জমির বিবরণ বলা হয়েছে। এখানে আপনি কোন জমিতে চাষ করেন, আপনি মাঠের জমিতে চাষ করছেন বা আপনি ভিটাতে চাষ করেন সেই জমির বিবরণ দিয়ে দিবেন। এরপরে কি বলা হচ্ছে যে নাম্বার অর্থাৎ আপনার যে মৌজার নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এবার আপনার খতিয়ান নাম্বার যে রেকর্ড যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এবার আপনার দাগের নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার সুন্দরভাবে বসিয়ে দিবেন। কোনোরকম যদি ভুল না হয়, যদি আপনাদের দাগ নাম্বার যদি 2টি 3টে বা 4টে 5টে যদি একাধিক হয় তাহলে কিন্তু এখানে যতটা আপনার ঘরে আসবে ততটাই কিন্তু বেশি বসানোর দরকার নেই, এবং আপনাদের যে খতিয়ান নাম্বার তাই বসাবেন, দাগ নাম্বার সেম একই বসাবেন, আপনার যতটা আসবে ততটা কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে কি হলো চাষযোগ্য জমির পরিমাণ আপনার একর হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ আপনি যে চাষ করছেন যে জমি সেই জমি একর হিসেবে কত, যদি আপনার 3 বিঘে জমি হয় তাহলে আপনি 1 একর লিখে দিবেন, যদি আপনার 6 বিঘে জমি হয় তাহলে এখানে 2 একর লিখে দিবেন, এইভাবে কিন্তু আপনারা লিখে দিবেন। এরপর কি বলা হচ্ছে, এরপর আপনার বলা হয়েছে আপনি যদি আপনার কোন রেকর্ড অর্থাৎ আপনি যে রেকর্ডটা তৈরি করেছেন আপনার রোগের বা খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনি যত তারিখে আপনি খতিয়ান করেছেন অর্থাৎ রেকর্ড করেছেন সেই রেকর্ড কত তারিখে হয়েছে সেই রেকর্ডের এখানে তথ্য বলছে। আপনি 2019 সালে আপনি রেকর্ড করে থাকেন তাহলে আপনি 2019 লিখে দেবেন। আপনি 20 সালে আবেদন করে থাকেন অর্থাৎ 20 সালে আপনি রেকর্ড করেন 20 সাল লিখে দেবেন। আপনি যত সালে আবেদন করেছেন অর্থাৎ রেকর্ড পেয়েছেন সেই সাল কিন্তু আপনি লিখে দেবেন, আপনি ডেট লিখে দেবেন তাহলে কিন্তু হবে। এরপর আপনি কি বলা হয়েছে জমি দখলের ধরন, অর্থাৎ আপনি যদি জমি কিনে থাকেন সেখানে ক্রয় লিখে দেবেন, যদি আপনি উত্তরাধিকারের সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি উত্তরাধিকারের সূত্রে লিখে দেবেন তাহলেই হবে। 12 নম্বর হচ্ছে কি বলা হচ্ছে আপনি আয়, অর্থাৎ আপনার 12 নম্বর বলা হয়েছে আয়কর প্রদানকারী যদি হয়ে থাকেন অর্থাৎ আপনি সরকারি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে অবশ্যই নো করবেন। বেশিরভাগ কৃষক কিন্তু নোই হবে, কারণ আপনি বছরে যদি 12 লাখ টাকার উপর যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে কিন্তু ট্যাক্স পে করতে হয়, যদি 12 লাখের নিচে ইনকাম থাকে তাহলে কিন্তু ট্যাক্স পে করতে হয় না। তো অবশ্যই প্রতিটা কৃষক কিন্তু নোই থাকবে, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এটা এখানে ভুল করা যাবে না, অবশ্যই বলবো ভুল করবেন না কোনো টাইমে। এরপর এখানে কি বলা আছে স্বামী ও স্ত্রীর বিবরণ দিতে বলা হচ্ছে, যদি কোনো পুরুষ আবেদন করেছেন তাহলে আপনার স্ত্রীর বিবরণ দিবেন, এবং যদি কোনো মহিলা আবেদন করেছেন তাহলে আপনার স্বামীর বিবরণ দিতে বলা হচ্ছে। এরপর 13 নম্বরে বলা হচ্ছে দেখেন স্বামী ও স্ত্রীর নাম, অর্থাৎ আপনার যদি কোনো পুরুষ আবেদন করেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নামটা বসিয়ে দিবেন। এরপর কি হচ্ছে ব্যাংকের বিবরণ দিতে বলা হচ্ছে, তো ব্যাংকের নাম ও শাখার নামটা এখানে বসাতে হবে, আপনার ব্যাংকের নাম এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার কোন শাখাতে অ্যাকাউন্ট সেই শাখার নাম বসিয়ে দিবেন। এবার আপনার আইএফএসসি কোড দিতে বলেছে, আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড বসিয়ে দিবেন। এবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু যেন কোনো রকম ভুল না হয় সঠিকভাবে কিন্তু বসাবেন। তারপরে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ এখানে যার ডিটেলস দিচ্ছেন তারই কিন্তু এখানে আধার কার্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা বসাবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বার এখানে বলা হয়েছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে এসি নাম্বার, অর্থাৎ আপনাদের বিধানসভার যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসে প্রথমে আপনার বিধানসভার নাম্বার দিবেন, তারপর নাম লিখে দিবেন। এরপর আপনার পার্ট নাম্বার, আপনার কোন বুথে আপনার অর্থাৎ আপনার বুথের নাম্বার কত সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার লিস্টের নাম আছে সে কত নাম্বার সিরিয়ালে আছে তত নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার KBN সুবিধাভোগী কিনা, যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকে আপনার স্ত্রী অবশ্যই আপনি এখানে ইয়েস করবেন অথবা না করবেন, যদি না থাকে তাহলে এখানে নো করবেন, এবং যদি ইয়েস হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন। এরপর কি বলছে এসআর বা WBL, যদি আপনার 2025 সালে যদি এসআর হয়েছে সেই এসআর যদি আপনার নাম
থেকে থাকে, অর্থাৎ ভোটার লিস্টে নাম থেকে থাকে, অবশ্যই নো লাগবেন। এবং আপনার নাম যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ইয়েস করতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। এবং আপনার কি বলা হচ্ছে, আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে আপনার ইয়েস করতে হবে, যদি না আবেদন করে থাকেন তাহলে কিন্তু নোই লিখবেন। কারণ অনেকের কিন্তু অনেকে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম কেটে গেছে তারা কিন্তু ইয়েস লিখতে হবে। এবং যাদের যদি নাম না কেটে থাকে, অর্থাৎ ভোটার লিস্টে নাম থেকে থাকে 2025 এবং 26 সালে যদি নাম থেকে থাকে, অর্থাৎ যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে এখানে নোই লিখবেন। এরপর আপনার কি বলা হচ্ছে, আপনি সিএ যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে। এবং যদি আপনি আবেদন না করেছেন তাহলে কিন্তু নোই করতে হবে, বেশিরভাগ কিন্তু নোই হবে। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এরপরে বলা হয়েছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, যদি কোনো পুরুষ আবেদন করেছেন, আপনি যদি স্ত্রী যদি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন তো অবশ্যই এখানে ইয়েস করবেন, যদি না টাকা পেয়ে থাকেন তো অবশ্যই নো করবেন। যদি আপনার স্ত্রী টাকা পেয়ে থাকে পিএম কিষাণ তাহলে অবশ্যই ইয়েস করতে হবে, যদি না টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে নোই করতে হবে। এবার কি বলা হয়েছে এখানে, প্রধান পেশা আপনার কোন পেশা আপনি করেন, অর্থাৎ যদি আপনি কৃষক, আপনার কেন্দ্র বা রাজ্যর যদি কোনো সরকারি যদি চাকরি করেছেন সেটা আপনার এখানে বিবরণ দিতে হবে, বা কোনো সরকারি বেসরকারি যদি কোথাও চাকরি করে থাকেন কিন্তু আপনার এখানে সেটা লিখে দিতে হবে। যদি কৃষক হয়ে থাকেন অবশ্যই কৃষককে লিখবেন, যদি বেশিরভাগ কিন্তু কৃষকে যেতে হয় তাহলে অবশ্যই কৃষককে লিখবেন এখানে। এবার এখানে কি বলা আছে, অঙ্গীকারপত্রে কি বলে শর্টকাটে বলে দিচ্ছে এখানে কি বলা হয়েছে। আপনি যে বিবরণগুলো দিচ্ছেন, অর্থাৎ আপনি যে সব ডকুমেন্ট গুলো দিচ্ছেন, যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটা সরকার কিন্তু এই আপনার প্রকল্পে, অর্থাৎ আপনার এই যে আবেদন করেন সেটা কিন্তু পুরোটা বাতিল করতে বাধ্য হবে, সেটা কিন্তু আপনার লেখা বলা আছে। আপনি অবশ্যই বলে রাখছি সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে, যদি আপনি কোনো রকম ভুল যদি দিয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি যে ডকুমেন্ট গুলো দিচ্ছেন সেগুলো ভুল প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকল্পে পাবেন না, সেটা কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপর এখানে বলে সুবিধাভোগী স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করছে তার কিন্তু সিগনেচার করতে হবে। এরপর এখানে কি বলে, শুধুমাত্র যে দায়িত্বরা যারা থাকবে, অর্থাৎ অফিসার যারা আপনার ফর্মটা নিচ্ছে তারা কিন্তু এই নিচেরটা ফিল আপ করে, আপনার কিন্তু ফিল আপ করার দরকার নাই। এখানে যে ফর্মটা জমা নিচ্ছে তার এখানে সিগনেচার হবে, এখানে কিন্তু কি আবেদন লিখছে, অর্থাৎ তার মোবাইল নাম্বার থাকবে, রিসিভ হচ্ছে কিনা আপনার মোবাইল নাম্বারটা না থাকবে, সবকিছু এখানে লেখা থাকবে। এরপর এখানে সিরিয়াল নাম্বার থাকবে, আপনার কেবিআইডি নাম্বার থাকবে, এবং যে আবেদন গ্রহণ করছে তারও কিন্তু স্বাক্ষর থাকবে এখানে এই স্লিপটা। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের পুরোটা কিন্তু ওনারা কেটে দিবে। আপনার যে এখান থেকে যে অপশনটা আছে সেই অপশনটা এই আপনারা এখান থেকে যে অপশনটা আছে দাগ দিলাম, এই নিচের টুকু কিন্তু আপনাদেরকে ইনারা কিন্তু কেটে দিবে। স্লিপটা কিন্তু আপনাদের রাখতে হবে ভবিষ্যতের জন্য, আপনার রাখতে যদি আপনি আবেদন করছেন এটা কিন্তু অবশ্যই আপনারা ভবিষ্যতের জন্য রেখে দেবেন। আপনার যে ফর্মটা জমা নিবে তারপরে কিন্তু আপনাদেরকে এই রিসিপ্টটা কিন্তু দিবে, সেই রিসিপ্টটা কিন্তু আপনাকে জমা রাখতে হবে, আপনাকে অবশ্যই রেখে দিবেন। তো ফর্ম ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা বিডিও বা পঞ্চায়েত অফিসে কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্যাম্প করে কিন্তু জমা নেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা খোঁজ নিন আপনার ওই এলাকায় কবে হচ্ছে, অবশ্যই আপনারা খোঁজ নিয়ে নিন, কারণ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।